আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৩টি ইউনিয়ন ও ৯ পৌরসভা নির্বাচন স্থগিত। ঢাকা, সিলেট ও কুমিল্লার উপনির্বাচনও পিছিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার নতুন সম্ভাবনা। দ্বিতীয় ডোজের ঘাটতি মিটে যাবে আশা পররাষ্ট্রমন্ত্রীর। মুজিববর্ষ উপলক্ষে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ধর্মের নামে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান। মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের নতুন কর্মসূচি। সফটওয়্যারই বলে দিচ্ছে কৃষকের জমিতে কখন কি সার লাগবে। এবং জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ দেশের নতুন সেনাপ্রধান। দায়িত্ব নেবেন ২৪শে জুন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের সবকটি সহ প্রথম ধাপের ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ঢাকা ১৪, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনের উপনির্বাচন ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, কম সংক্রমিত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। করোনা সংক্রমণ ও চলমান বিধিনিষেধের মধ্যেই ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন। তবে সীমান্ত এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধে প্রশ্নের মুখে পড়ে ইসির ভোটের প্রস্তুতি। এ ব্যাপারে কমিশনকে চিঠি দেয় আইইডিসিআরও। জরুরি বৈঠকে বসে করোনার অতি সংক্রমণ এলাকায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আইইডিসিআর তাদের তথ্যটি সামনে নিয়েছেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তাদের রিপোর্টগুলো সামনে নিয়েছেন এবং কমিশন, মাননীয় কমিশনার বৃন্দ, বিভিন্ন আরইও সাহেব যারা আছেন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। প্রথম দফায় ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬৩টি নির্বাচন স্থগিত করা হয়, যার মধ্যে রয়েছে খুলনা বিভাগের সবকটি, নোয়াখালী জেলার ১৩টি, চট্টগ্রাম জেলার ১২ ও কক্সবাজারের ১৫টি ইউনিয়নের নির্বাচন। একই সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠির সদর পৌরসভা ছাড়া ৯ পৌরসভার নির্বাচনও স্থগিত করে ইসি। করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এই জন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। যেই জেলাগুলোকে উচ্চ আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে, ওই জেলাগুলোতে যতগুলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকা ১৪, সিলেট ৩, কুমিল্লা ৫ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচনে করোনা সংক্রমণ বাড়লে কমিশন দায় নেবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ইসি সচিব। এরপরে পিছিয়ে দিতে গেলেও তো এটি আরও রেটটি বেড়ে যেতে পারে। করোনার দ্বিতীয় ঢেউর প্রকোপে এর আগে আরেক দফা ইউনিয়ন ও পৌরসভার এসব নির্বাচন ও সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩,০০০ ছুঁই। একদিনে শনাক্তের হার ১৩.25%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৬১ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১০ দিনে ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভে ৫৬ জনের মৃত্যু হয়। বাকি ৩৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ৪ জুন সেখানে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম মিয়াজদানি এটিএন বাংলাকে এই তথ্য জানিয়েছেন। এদিকে বিভাগের বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্তরা হাসপাতালে আসায় তাদের চিকিৎসার সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। সীমান্ত জেলা রাজশাহীতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ২ সপ্তাহ ধরে অনেক বেশি।
খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত 100 শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি ছিল 130 জন। শয্যা খালি হলে সেখানে রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে জায়গা থাকলেও জনবলের অভাবে করোনার দ্বিতীয় ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার খুলনায় করোনা প্রতিরোধ কমিটির সভায় এ ব্যাপারে করণীয় নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও করোনা সংক্রান্ত সমন্বয়কারী ডাক্তার মেহেদি নেওয়াজ। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তবে কবে নাগাদ এই টিকা পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ওষুধ হস্তান্তর শেষে তিনি একথা জানান। এদিকে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে তাতে অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ রয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে মোট টিকার 99.7% আছে ধনী দেশগুলোর কাছে, আর গরিব দেশগুলোর কাছে আছে মাত্র 0.3%। এজন্যই টিকা নিয়ে বিশ্বব্যাপী হাহাকার। মন্ত্রী জানান, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বললেও এখনও টিকা হাতে আসছে না। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। প্রথম 60 মিলিয়ন, পরে আরো 80 মিলিয়ন ভ্যাকসিন দিবে সেই সমস্ত দেশে যেখানে ফ্যাটালিটি ইজ ভেরি হাই, যেখানে কোভিড ইজ এ ক্রাইসিস। তো আমাদের সেখানে লিস্টে নাই। তখন আমরা খুব চিন্তায় পড়লাম। আমরা তাদের বললাম যে আমরা তো ক্রাইসিসে আছি, আমাদের প্রায় অ্যারাউন্ড 1.5 মিলিয়ন যারা ফার্স্ট ডোজটা নিচ্ছে কিন্তু সেকেন্ড ডোজটা নিতে পারে না। আমরা এটা তাদের প্রোভাইড না করলে ইট উইল বি এ ক্রাইসিস। আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারও দিবেন তারা। সো উই আর হোপফুল। এদিকে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, শিগগিরই মার্কিন সরকারের উপহারের টিকা আসবে বাংলাদেশে। The United States is going to donate tens of millions of vaccines around the world. Bangladesh is going to receive some of those vaccines. I wish I could tell you exactly when. এর আগে ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দেয়া প্রায় 40 লাখ টাকার ওষুধ ওই দেশের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে বাংলাদেশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারা দেশে 50টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলায় এই মসজিদগুলোর উদ্বোধন করেন তিনি। এ সময় ধর্মের নামে যেন জঙ্গিবাদ সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজের রিপোর্টে বিস্তারিত। ইসলামের প্রচার প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট 560টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। 8,722 কোটি টাকা ব্যয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এসব মসজিদ নির্মাণ করছে গণপূর্ত বিভাগ। বৃহস্পতিবার প্রথম পর্বে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নবনির্মিত 50টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মসজিদগুলোতে রয়েছে ইসলাম চর্চার সব সুবিধা। আজকে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মের প্রচার প্রসারে বাংলাদেশও অনেক অবদান যাতে ভবিষ্যতে রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের যে 560টা মসজিদের মধ্যে যে 50টি মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। একটি গোষ্ঠী অপব্যাখ্যা দিয়ে শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করার অপচেষ্টা করছে মন্তব্য করে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে। সকলকে আমি আহ্বান জানাবো
যে এই পথ সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে, তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে। পরে ভিডিও কনফারেন্সে খুলনা, রংপুর ও সিলেটের মোট 3টি মডেল মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোন জমিতে কোন সার কি পরিমাণে লাগবে ঘরে বসেই তা জানতে পারছেন কৃষকরা। এজন্য অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম চালু করেছে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিধান কুমার ভান্ডার জানান, এর ফলে সারের অপচয় কমছে, বাড়ছে ফলনও। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ফসলের ভালো ফলন পেতে সার খুবই গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ কৃষক সার প্রয়োগ করেন পুরনো পদ্ধতিতে অনেকটা আন্দাজ করে, ফলে অনেক সময় সঠিক মাত্রায় সার জমিতে পড়ে না। এই সমস্যার সমাধানে একটি বিশেষ সফটওয়্যার চালু করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। দেশের বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করে ফসল ভেদে সারের মাত্রা নির্ধারণ করা হয়েছে। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সফটওয়্যারে প্রবেশ করে জেলা, উপজেলা, ইউনিয়ন, মাটির ধরন, ফসলের ক্যাটাগরি, জমির পরিমাণ ও প্রকৃতি পূরণ করে সার্চ করলে কোন সার কী পরিমাণে লাগবে তা জানা যায়। আমরা প্রত্যেকটা উপজেলা জরিপ করি এবং এই জরিপের ভিত্তিতে ওই উপজেলায় কী ধরনের মাটি আছে, কোন মাটির কেমন গুণাগুণ আছে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা মৃত্তিকা নমুনা সংগ্রহ করি। এই নমুনাগুলো আমরা গবেষণাগারে বিশ্লেষণ করি এবং এই বিশ্লেষিত গবেষণাগারের ফলাফলটা আমরা এই যে ওএফআরএসে আমরা লিঙ্ক করে দিই। লিঙ্ক করলেই এটা আপডেটেড হতে থাকে। আপডেটেড হলে আপনি যখনই ওই ইউনিয়নের কেউ কৃষক তার জমিতে হিট করবে, তখন এই আপডেটেড রেজাল্টের পরে সে রিকমেন্ডেশনটা পেয়ে যাবে। এই পদ্ধতি অনুসরণ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক। সারা দেশে এর ব্যবহার আরও বাড়াতে কাজ চলছে বলেও জানান তিনি। এতে আমাদের বিভিন্ন পরীক্ষালব্ধ যে তথ্য আছে সেখানে আমরা দেখেছি কম করে হলেও বিভিন্ন জাত ভেদে ফসল ভেদে 15 থেকে 20% ফলন বৃদ্ধি। সর্বোপরি যে মাটির উপর এই ফসল উৎপাদন হচ্ছে সেই মাটির স্বাস্থ্য ভালো রাখতে পারবে। এটি কিন্তু বড় সম্পদ আমাদের। আমরা কিন্তু একটা অ্যাপসও তৈরি করেছি যাতে কৃষকের হাতেও সবসময় নেট না থাকলে হয়তো যে তথ্যটা অ্যাপসের সেজন্য ব্যবহার করতে পারে। এছাড়াও গ্রাম পর্যায়ে জমিতে সার প্রয়োগের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ বাড়ানো হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সেপ্টেম্বরের শেষ নাগাদ কক্সবাজার থেকে আবারও ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এ কথা জানিয়েছে রোহিঙ্গা পুনর্বাসন বিষয়ক জাতিসংঘের কমিটি। এক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা স্থানান্তর বিষয়ে একটি নীতিমালা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। মিয়ানমারের প্রত্যাবাসনের আগে রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক আশ্রয়ের জন্য 2300 কোটি টাকা ব্যয়ে ভাসানচরে আবাসন গড়ে তুলেছে সরকার। সরকারের এই উদ্যোগের সাথে প্রথমে একমত না হলেও সম্প্রতি ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের সাথে সরাসরি যুক্ত হয়েছে জাতিসংঘ। সেই প্রক্রিয়া এগিয়ে নিতেই ত্রাণ সচিবের সাথে বৈঠক করে জাতিসংঘের রোহিঙ্গা পুনর্বাসন কমিটি। আগামী 17 তারিখের মধ্যে একটা পলিসি ডকুমেন্টের ড্রাফট এদের তরফ থেকে দিবেন। তারা কোন কোন প্রেক্ষাপটে আমাদের একটু ধরেন যাতায়াতের বিষয় আছে, কতটা হেল্প লাগবে, কোথায় আমাদের প্রয়োজন তাদেরকে, আমাদের প্রয়োজন তাদের কোথায়, এই বিষয়গুলো নিয়ে শুধু একটা পলিসি ডকুমেন্ট হওয়ার পরে আমরা একদম পার্টিকুলার ইস্যুগুলো নিয়ে তখন আমাদের কার্যক্রম ভাসানচরের স্থানান্তর বাকি যেগুলো নিব সে স্থানান্তরটা আমরা শুরু করব। রোহিঙ্গাদের মতামত নিয়ে তাদের ভাসানচরে স্থানান্তরের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ইউএনএইচসিআর প্রতিনিধি। আমরা বলেছি রোহিঙ্গাদের মতামত নিয়ে তাদের স্থানান্তর করতে হবে। ইচ্ছার বিরুদ্ধে তাদের সেখানে নেওয়া যাবে না। আমরা সেখানে কিভাবে কাজ শুরু করতে পারি সে বিষয় নিয়ে বিশ্লেষণ করছি। প্রস্তুতির পর বর্ষা মৌসুম শেষে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু করা যেতে পারে। জীবন জীবিকার কথা ভেবে ভাসানচরে রোহিঙ্গাদের অর্থনৈতিক সংস্থান করা যায় কিনা সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইউএনএইচসিআর প্রতিনিধিরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মুখে গণতন্ত্রের কথা বলে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে লালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মুখোশের আড়ালে বিএনপি নামের দলটি বহুরূপী। রাজধানীর বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মতে, দায়িত্বশীল বিরোধী দল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি এর সম্পূর্ণ বিপরীত।
তারা শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই 21শে আগস্ট প্রকাশ্যে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি জনগণকেও শত্রু মনে করে, আর সেজন্য নিরপরাধ মানুষদের আগুনে পুড়িয়ে মারে, সম্পদ নষ্ট করে, দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে বিএনপি যাদের বন্ধু তাদের আর শত্রুর দরকার নেই। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়, অন্য কোনোভাবে নয়। আমরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে চাই, আমরা গায়ের জোরে আপনারা যেন প্রচার করেন আগুন সন্ত্রাস সরকার পরিবর্তন করতে চাই না, এবং সেই ভোটটাকে যেন দিতে পারে সেইটা নিশ্চিত করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার বিজয়টা বাতিল করে দিয়েছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলে আপনারা জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না। রাজনীতি নিয়ে হতাশা থেকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম বিকৃতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর নাম বিকৃতি করার প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। সচিবালয়ে অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠান থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কারো নাম বিকৃতি করা ভদ্রলোকের কাজ হতে পারে না। সম্ভবত তারা তো তাদের রাজনীতি নিয়ে প্রচণ্ড হতাশ, সে হতাশা থেকে এখন কখন কি বলে বসছে খেই হারিয়ে ফেলেছে। তো আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বেশি কথা বলতে চাই না। ওনাকে অনেকে কিন্তু মিথ্যা ফখরুল বলেন, কারণ উনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন। লাইভ স্ট্রিমিং অ্যাপ স্ট্রিমকার ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই চক্রের 2 সদস্য গ্রেফতারের পর চাঞ্চল্যকর এসব তথ্য দেয় তারা। লাইভ ভিডিও ও চ্যাট অ্যাপে সুন্দরী তরুণীদের সাথে আড্ডার লোভ দেখিয়ে গত 1 বছরে তারা হাতিয়ে নিয়েছে 13 কোটিরও বেশি টাকা। জিএম তসলিমের রিপোর্ট। স্ট্রিমকার একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই অ্যাপসে বিনস ও জ্যামস নামের 2টি ডিজিটাল মুদ্রা ব্যবহার করে সুন্দরী তরুণীদের সঙ্গে আড্ডার প্রলোভন দেখিয়ে জুয়ার ফাঁদে ফেলা হতো দেশের ভেতরে ও বাইরে থাকা তরুণ তরুণীদের। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান বলেন, 1 লাখ বিনস 1020 টাকা ও 1 লাখ জ্যামস 600 টাকায় বিক্রি করত এই চক্রটি। আর এই টাকা সংগ্রহ করা হতো বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ভার্চুয়াল বিনস বাহির থেকে কিনতে হয়, দেশের বাহির থেকে কিনতে হয়, এবং পেমেন্টটা ফরেন কারেন্সিতে হয়। বাংলাদেশে এটি কেনাবেচা করার জন্য বাংলাদেশ ব্যাংক অথরাইজড কোনো কিছু নাই, সুতরাং এখানে হুন্ডির আমরা একটা যোগসূত্র দেখতে পাচ্ছি। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার করে দেশ থেকে অ্যাপে যুক্ত হতেন ব্যবহারকারীরা। এই অ্যাপে ইউজার ও হোস্ট আইডি রয়েছে। হোস্ট আইডি ব্যবহার করে এক ধরনের চক্র অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুন্দরী তরুণীদের সাথে আড্ডা দেওয়ার প্রলোভনে লাইভ স্ট্রিমিং অ্যাপে ঢুকতেন সাধারণ ব্যবহারকারীরা। সেজন্য তাদের কিনতে হতো বিনস নামের ভার্চুয়াল মুদ্রা। সেখানে সুন্দরী তরুণীদের হোস্টিং করিয়ে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করত তারা। গ্রেপ্তারকৃত নিদুরাম দাস ও ফরিদ উদ্দিনের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। এখানে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, তাদেরকে একটি চাকরির কথা বলা হয়, 4 ঘন্টা চাকরি করলে 4 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে একটি টাকা পাওয়া যাবে, এরকম বলা হয়। এবং এখানে কিছু গিফটের ব্যাপার আছে। বিনস বলা হচ্ছে ভার্চুয়াল মুদ্রার মতো, যে যত বেশি বিনস আর্ন করতে পারেন তার ভ্যালুটা বেড়ে যায়। এই চক্রের সাথে জড়িত বাকিদের গ্রেফতারে সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তৃণমূল মানুষের আর্থিক সচ্ছলতা আনার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশে একজনও গৃহহীন ও ঠিকানাহীন থাকবে না। প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ ও করোনা সহায়তা তহবিলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিরা অনুদানের চেক দেন। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। এ পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সিটি ও মেঘনা গ্রুপ, ওয়ালটন, পিএইচপি ফ্যামিলি, প্রাণ আরএফএল ও মেঘনা গ্রুপ এই তহবিলে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় করোনার ছোবল থেকে দেশ ও মানুষকে বাঁচানোর এবং উন্নয়নশীল দেশ হিসেবে টিকে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, 24 জুন জেনারেল হিসেবে পদোন্নতি হবে তার। এরপর 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন শফিউদ্দিন আহমেদ। সৌদি আরবগামী নতুন পুরনো সব প্রবাসী বাংলাদেশি কর্মী হোটেলে কোয়ারেন্টিন বাবদ সরকারি ভর্তুকির 25,000 টাকা করে পাবেন। বিএমইটির স্মার্ট কার্ডধারী কর্মীদের এই ভর্তুকি দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে 20 মে থেকে 30 জুন পর্যন্ত যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটি শেষে নিজ খরচে সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করেছেন বা করবেন, তাদের 25,000 টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন যারা নতুন করে আবেদন করবেন তারাও ভর্তুকির এই টাকা পাবেন বলে এটিএন বাংলাকে জানান বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে যারা ছুটিতে এসেছে ইমিডিয়েট যাবে তাদেরকে যেন 25,000 টাকা করে একটা সাপোর্ট দেওয়া হয়। আজকে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি এবং আমাদের সচিব ডক্টর আহমেদ মনিরুজ্জামান স্যার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কার্ডধারী সকলেই পাবেন। এটা একটা আনন্দের খবর, সকলের প্রতি সমান জাস্টিস করা। কিন্তু যারা রেজিস্টার্ড না, কার্ড গ্রহণ করেনি, তাদের জন্য এসব খবরটি এখনো সৃষ্টি হয়নি। দেশের পর্যটন খাতকে টিকে রাখতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, করোনার কারণে গত বছর পর্যটন খাতে 20,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্যুর অপারেটরদেরই ক্ষতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। তিনি বলেন, এ বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ 9,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন জাবেদ আক্তার। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন তিনি। বর্তমানে তিনি ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ফাইজার বায়োএনটেকের তৈরি 50 কোটি ডোজ করোনা টিকা বহির্বিশ্বের বিভিন্ন দেশকে অনুদান হিসেবে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যে G7 বৈঠকে যোগদানের আগে এই ঘোষণা দিলেন তিনি। 90টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্র এই ভ্যাকসিন দেবে বলেও জানান তিনি। হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচির বিরুদ্ধে নতুন করে আরও একটি দুর্নীতির মামলা করেছে দেশটির সামরিক জান্তা সরকার। মিয়ানমারের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইটের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দাতব্য সংস্থা দাও কিন চে ফাউন্ডেশনের জমি নিয়ে অপব্যবহার করেছেন সুচি ও তার দলের লোকেরা। পাশাপাশি অবৈধভাবে অর্থ ও স্বর্ণ গ্রহণের অভিযোগ আনা হয়েছে সুচির বিরুদ্ধে। এই আইনে দোষী সাব্যস্ত হলে 15 বছরের কারাদণ্ড হতে পারে অং সান সুচির। এবার বাণিজ্য সংবাদ।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। স্লাম বেস সিটিজেন অ্যাকশন নেটওয়ার্ক নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক ও সলিডারিটিজ ইন্টারন্যাশনাল SI। ঢাকা মহানগরের বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষদের জন্য নিরাপদ পানি, পয় নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণের মতো সেবা পরিষেবার কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিকদের আরও উদ্যোগী করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানান প্রকল্প সমন্বয়ক SMA মুইদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জাহিদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টিক্স খেলার খবর। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সুযোগ পেলেন বিশ্বকাপে। পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ায় এই সাফল্য আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ডক্টর বেনজির আহমেদ। এদিকে বিশ্বকাপেও নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান। মুমিনুর রিপনের রিপোর্ট। প্রায় 6 বছর পর এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। এবার সাইফ পাওয়ারটেক এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে 9 খেলায় 8 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। শিরোপা জেতায় আগামী 10 জুলাই ফিদে বিশ্বকাপে অংশ নেবেন জিয়াউর রহমান। আমি এটাতে খুবই আনন্দিত এবং দায়িত্বটাও বেড়ে গেল, এখন সামনে ওয়ার্ল্ড কাপে যেতে হবে। এদিকে দাবাকে এগিয়ে নিতে ক্রিকেট ফুটবলের মতো জৈব সুরক্ষা বলয় তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ডক্টর বেনজির আহমেদ। Emerge new international masters with a master, pendant master, directly from this Journal Championship. But due to this hybrid version of this tournament, this year we will not be able to have new international masters with the masters, the career masters. পুলিশ সদর দপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। মুমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। আগামী 15 জুন থেকে দাবা ফেডারেশনে আয়োজন করা হচ্ছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এ উপলক্ষে পল্টনের দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম জানান, 9 দিনে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ 100 জন খেলোয়াড় অংশ নিতে পারবেন। সুইস লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় বিজয়ীদের মোট 2.5 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান KM শহীদুল্লাহ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 6ষ্ঠ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, শেখ জামাল এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপ 6 উইকেটে জয় পায়। ওল্ড DOHS এর 7 উইকেটে 136 রানের জবাবে গাজী গ্রুপ 4 উইকেটে 139 রান তুলে জয় পায়। বিকেএসপির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রাইম দোলেশ্বরকে 3 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেটার্স। অন্য ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটে পরাজিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে মোহামেডানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। অন্য ম্যাচে জিতেছে আবাহনী ও খেলাঘর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 163টি ইউনিয়ন ও 9 পৌরসভা নির্বাচন স্থগিত। ঢাকা, সিলেট ও কুমিল্লার উপনির্বাচনও পিছিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়ার নতুন সম্ভাবনা। দ্বিতীয় ডোজের ঘাটতি মিটে যাবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর। মুজিব বর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ধর্মের নামে জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান। মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের নতুন কর্মসূচি, সফটওয়্যারে বলে দিচ্ছে কৃষকের জমিতে কখন কি সার লাগবে।
এবং জেনারেল SM শফিউদ্দিন আহমেদ দেশের নতুন সেনাপ্রধান, দায়িত্ব নেবেন 24শে জুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।